যে ফৌজদারি কার্যবিধি আইন এটা সারসংক্ষেপে বলা হয় সিআরপিসি। এটা তো সবাই মোটামুটি আমরা জানি যে এটাকে কি বলা হয়, সিআরপিসি। এটা ইংলিশে বলা হয় দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, এটাকে সিআরপিসি বলা হয়। এই ফৌজদারি কার্যবিধি আইনটা 1898 সালে এই আইনটা প্রণীত হয়েছে এবং এই আইনটা 1 জুলাই থেকে কার্যকারী হয়। তাহলে আমরা এই আইনটার প্রথম হচ্ছে যে কত সালে, 1898 সালে। এটা কত তারিখে কার্যকারী হয়েছে, 1 জুলাই। এই আইনে মোট 46টি অধ্যায় আছে। কয়টি অধ্যায়, এগুলো এমসিকিউ হতে পারে, এই জন্য এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি যে এই আইনে মোট 46টি অধ্যায় আছে। এই আইনে 565টি ধারা আছে। তাহলে কয়টি অধ্যায়, 46টি অধ্যায়, 565টি ধারা আছে। এই আইনে 5টি তফসিল আছে। টোটাল 5টা তফসিল এই আইনে বলা আছে। এখন এই 5টা তফসিলের মধ্যে আবার 1 নম্বর তফসিল বাতিল করা হয়েছে, আর 2 নম্বর তফসিলটা হচ্ছে অপরাধের বিবরণী, যেটা আমাদের এই যে পুলিশিং কার্যক্রম আমরা করে থাকি। এই অপরাধের বিবরণী আবার 8 ধরনের আছে। দ্বিতীয় তফসিল আবার 8 প্রকার আছে এখানে। আর তৃতীয় তফসিলটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। ম্যাজিস্ট্রেট কি কি ধরনের ক্ষমতা প্রয়োগ করবে সেই বিষয়ে আলোচনা করা আছে তৃতীয় তফসিলে। চতুর্থ তফসিলে হচ্ছে ম্যাজিস্ট্রেট আবার বিশেষ ক্ষমতা দেওয়া আছে। আর পঞ্চম তফসিল যেটা, সেটা হচ্ছে ফর্ম সমূহ, অর্থাৎ এই যে আপনার গ্রেপ্তারি ফর্ম, এজাহারের ফর্ম, তল্লাশি ফর্ম, তারপরে আপনার শ্রোতা রিপোর্টের ফর্ম, এই যাবতীয় যত ফর্ম আছে এই ফর্ম সমূহ হচ্ছে আমাদের পঞ্চম তফসিলে দেওয়া আছে। তাহলে আমাদের যদি এমসিকিউ আসে যে ফৌজদারি কার্যবিধি আইনের তফসিল কয়টা, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের তফসিল হচ্ছে 5টি। এখন 1 নম্বর তফসিল তো বাতিল, 2 নম্বর হচ্ছে, দ্বিতীয় তফসিলটা হচ্ছে অপরাধের বিবরণ, তৃতীয় তফসিল আছে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, চতুর্থ তফসিল হচ্ছে ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা, আর পঞ্চম তফসিল আছে যাবতীয় ফর্ম সমূহ, এটা দেওয়া আছে। আর এই দ্বিতীয় তফসিলে আবার 8টা কলাম আছে। এটা আমাদের যেহেতু পুলিশের কার্যক্রমটা হচ্ছে দ্বিতীয় তফসিল, দেখবেন যে আপনার জামিনযোগ্য অপরাধ কাকে বলে, তখন এটা বলে যে দ্বিতীয় তফসিল অনুযায়ী যে অপরাধগুলো জামিনযোগ্য হিসেবে বলা আছে। এই দ্বিতীয় তফসিলটাই কিন্তু এই যে যাবতীয় আপনার ধারা, তারপরে হচ্ছে গ্রেপ্তার, সমন, ওয়ারেন্ট, তারপরে দণ্ডবিধি অনুসারে বিচার, জামিন, এই সব কিছু হচ্ছে আপনার দ্বিতীয় তফসিলের ভিতর উল্লেখ আছে। এখন ফৌজদারি কার্যবিধি আইনটা একটা পদ্ধতিগত আইন। এটা তো আগেও প্রথমে বলছিলাম যে ফৌজদারি কার্যবিধি আইন কোন ধরনের আইন। ফৌজদারি কার্যবিধি আইনটা হচ্ছে পদ্ধতিগত আইন। এই প্রশ্নটা বিগত সালে কয়েকবার আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসছে যে ফৌজদারি কার্যবিধি আইন কোন ধরনের আইন। এখন দেওয়া আছে যে এটা মূল আইন, এটা পদ্ধতিগত আইন, এটা বিশেষ আইন, এটা স্থানীয় আইন। তাহলে এখানে আমরা এমসিকিউ আসলে আমরা উত্তর দিব যে এটা একটা পদ্ধতিগত আইন। তারপরে আপনাদেরকে আমরা বললাম যে ফৌজদারি কার্যবিধি আইন কত সালে প্রণীত হয়েছে। এখানে দিল 1898 সাল, ঘতি দিল 1860 সাল, ঘতি দিল 1861 সাল, ঘতি দিল 1872 সাল। তাহলে উত্তর হবে 1898 সাল। এটা দিল যে ফৌজদারি কার্যবিধি আইন কত তারিখ থেকে কার্যকারী হয়। তাহলে এটা দিল 1 জুলাই, 1 আগস্ট, তারপরে 1 জানুয়ারি, আবার দিল যে কোনোটি নয়। তাহলে এটা 1 জুলাই থেকে কার্যকারী হয়। এখন যদি আসে যে ফৌজদারি কার্যবিধি আইনের তফসিল কয়টি, এখানে আসলো যে ফৌজদারি কার্যবিধি আইনের তফসিল দেওয়া থাকলো 4টি, 5টি, 3টি, 2টি। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের তফসিল হচ্ছে 5টি। আমি কিন্তু প্রত্যেকটা এমসিকিউ যখন দিব এভাবেই কিন্তু আপনাদের এমসিকিউ হবে, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি। এরপরে আপনাকে দেওয়া হলো যে ফৌজদারি কার্যবিধি আইনের মোট কতটি ধারা আছে। এখন দেওয়া হলো 511টি, 565টি, 167টি
আর দেওয়া হলো 572টি, তাহলে এটা 565টি ধারা ফৌজদারি কার্যবিধি আইনে আছে। এরপরে আপনার এমসিকিউ হইতে পারে যে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে কলাম কয়টি? এখানে দিল 6টি, 7টি, 8টি, 10টি। তা দ্বিতীয় তফসিলের কলাম হচ্ছে আপনার 8টি। এরপরে আপনাকে দিতে পারে যে এমসিকিউ যেগুলো আমি পড়াইছি সেগুলোর ভিতর আপনাদের এমসিকিউ বলতেছি যে ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা কোন তফসিলে বলা আছে। এখন ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা হচ্ছে আপনার 4র্থ তফসিলে বলা আছে। এইগুলা এই ছিল মোটামুটি আমাদের ফৌজদারি কার্যবিধি আইনের পরিস্থিতি। আরও কিছু আছে যেটা আপনার কত সালে, এটা 1700 সাল থেকে শুরু হয়েছে, ধাপে 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 এসে 1898 সালে এসে এটা পূর্ণাঙ্গ রূপান্তরিত হয়েছিল এই ফৌজদারি কার্যবিধি আইন। এত আমাদের পিছনে বিস্তারিত আলোচনার দরকার নয়, যতটুকু আমাদের দরকার ততটুকু বললাম। এখন 1 নম্বরে যেটা বলা আছে যে ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালে ফৌজদারি কার্যবিধি আইন হিসেবে এটা প্রচলিত হবে বা অভিহিত হবে। আর 1-এর আবার ক্লোজ 2-এ আছে ইহা অবিলম্বে কার্যকারী হবে। এটা ছিল হচ্ছে 1 ধারার আলোচনা যে ফৌজদারি কার্যবিধি আইনটা কত 1898 নামে পরিচিত হবে, এবং 2-এ যেটা বলা আছে 1-এর 2 এটা অবিলম্বে কার্যকারী হবে 1898 সালে। এটা ছিল 1 ধারা আলোচনা। 2 ধারা বাতিল, 3 ধারা বাতিল। আমাদের 4 ধারা খুবই একটা গুরুত্বপূর্ণ। এই জায়গাটা আমাদের সবার একটু ধরতে হবে, এবং এই জায়গা থেকে প্রতি বছরের টিকা অথবা পার্থক্য থাকে। এখানে আমাদের বিশেষ করে আপনাদের ফার্স্ট মনে রাখতে হবে যেটা যে আপনার 4 টাইপের 1-এর ক্লোজ ক, এখানে আছে অ্যাডভোকেট। তারপরে 1-এর কতি আছে অ্যাটর্নি জেনারেল। আগে এই শব্দগুলো আপনাকে জানতে হবে যে কতি বলছে কি অ্যাডভোকেট, কর ক অর্থাৎ ডবল কতি কি বলা হয়েছে, ডবল কতি বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল। তারপরে গতি ক্ষতি যেটা বলা আছে সেটা হচ্ছে জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ। এখানে 2টা শব্দ ব্যবহার করা হয়েছে ক্ষতি, যে জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ। ঘতে যেটা বলা আছে সেটা বলা আছে অভিযোগ অথবা চার্জ। এখানে 2টা শব্দ অভিযোগ অথবা চার্জ। ঘটা বাতিল। উমতি বলা হয়েছে কিরানি। চতি হচ্ছে আমলযোগ্য অপরাধ। বর্গের জতি হচ্ছে নালিশ। এগুলো আমি ব্যাখ্যা দিব, আগে আপনাদের মূল থিমগুলো যে আপনার এই যে ধারার সাথে যে কথাগুলো এটাকে আগে আপনার সূচির মতো জানতে হবে। তাহলে বর্গের জতি আমরা পাইলাম নালিশ। টতি হচ্ছে আপনার ইনকোয়ারি বা অনুসন্ধান। ঠতি হচ্ছে আপনার তদন্ত বা আমরা ইনভেস্টিগেশন যেটাকে বলা হয় এটা ঠতে। এটা এই যে টট হয়, এবার সাব ইন্সপেক্টর পরীক্ষায় আসছে। তারপরে লাইনে আসতে পারতেছে না নাকি? সম্ভাবনাময় হতে পারে। টটা এবার মধ্যাহ্ন করতে পারতেছে না, এটা হয়তো বোঝাই দিতে হবে যে কিভাবে আসতে হবে। এবার টটা আমাদের ডতি যেটা বলা আছে, ডতি হচ্ছে বিচার বিভাগীয় কার্যক্রম। ঢতি হচ্ছে আমলের অযোগ্য অপরাধ, যেটা অধর্তব্য অপরাধ। তারপরে মধ্যাহ্নতি যেটা বলা আছে সেটা হচ্ছে আপনার শুধু অপরাধ। ততি হচ্ছে অফিসার ইনচার্জ। থতি হচ্ছে স্থান। আর কান্দেবাড়ি ধ যেটা এটাকে বলা হয় আমাদের থানা। আর দন্তেন্নতি যেটা আছে সেটা হচ্ছে আপনার এখানে বলা হয়েছে পিপি, যেটা পাবলিক প্রসিকিউটর। এইভাবে আগে ধারার সাথে আপনাকে অবশ্যই শব্দগুলো জানতে হবে। যেমন আপনাকে যদি, যেমন আপনি আমাকে ধরেন যে স্যার জামিনযোগ্য অপরাধ কত ধারা, তাহলে আমি বলবো 4-1 খ।
তারপর আমলযোগ্য অপরাধ কত দ্বারা, 4-1 চ। তারপরে বলেন যে নালিশ কত দ্বারা, 4-1 বর্গের জ। যদি বলে চার্জ কত দ্বারা, 4-1 গ। এইভাবে আপনাকে আগে হচ্ছে সূচি অনুসারে, বিশেষ করে আমি যেভাবে আপনাকে বোঝাইতে চাচ্ছি যে 1-এর কতে কি আছে, অ্যাডভোকেট, 4-1 আছে অ্যাডভোকেট, 4-1 ক, 4-1 খতে যেটা ক ডবল কতে হচ্ছে আপনার এখানে আছে অ্যাটর্নি জেনারেল। তারপরে খতে হচ্ছে জামিন যোগ্য অপরাধ বা জামিনের অযোগ্য অপরাধ, গতি হচ্ছে চার্জ। এই সূত্র অনুসারে আপনাকে ধরতে হবে, না হলে দেখা যাবে যে আপনার প্রশ্ন আসছে তদন্ত, আপনি এটা জানেন না যে 4 ঠ হবে, এটা আপনি ভুলে গেছেন, 1 ঠ। তারপরে আসলো আপনার অনুসন্ধান বা ইনকোয়ারি, 4-1 ট, এটা আপনি ভুলে গেছেন। আসছে অফিসার ইনচার্জ, 4-1 ত, ভুলে গেছেন। আপনার আসছে থানা, 4-1 ধ, আপনি ভুলে গেছেন। এই জন্য আপনাকে শুরু থেকে মাথাকে এমনভাবে সাজাইতে হবে যে কতি কি বলছে, খতি কি বলছে, গতি কি বলছে, উমতি কি বলছে, চতি কি বলছে, বর্গের জ্যোতি কি বলছে, তারপরে টতি কি বলছে, ঠতি কি বলছে। এই বিষয়গুলো যদি আপনি সিরিয়ালভাবে মাথায় আনতে পারেন, তাহলে আপনার এই পার্থক্য অথবা আপনার যে টিকাগুলো আসবে বা সংজ্ঞাগুলো আসবে, আপনি এগুলো অবশ্যই জানতে পারবেন। এখন আমি আপনাকে পড়াই গেলাম যে 4-1 চ, এটা হচ্ছে আমলযোগ্য অপরাধ। যে সমস্ত অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে তাকে আমলযোগ্য অপরাধ বলে। আমি এখানে পড়াই গেলাম, কালকে যে আমি আপনাকে 42 ধারা পড়াচ্ছি আপনি 4-1 চ ভুলে গেছেন। কিন্তু না, আপনাকে এই আমি যে 42 ধারায় যাব, এর আগে যে এই যে আপনাকে আমি 10টা সংজ্ঞা বা 10টা পার্থক্য বিষয় যে আলোচনা করলাম, এই বিষয়টা আপনাকে মাথার ভিতর ধরে রাখতে হবে। কীরকম আপনি পথে হেঁটে যাচ্ছেন, আপনি একটু স্মরণ করেন যে স্যার আমাকে 4-1 কতে কি পড়াইছিল, 4-1 কতে পড়াইছে অ্যাডভোকেট, 4-1 ডবল কতে কি পড়াইছে অ্যাটর্নি জেনারেল, 4-1 খতে কি পড়াইছে জামিনযোগ্য অপরাধ বা জামিনের অযোগ্য অপরাধ, 4-1 গতি কি পড়লাম চার্জ বা অভিযোগ, 4-1 উমতি কি পড়লাম কেরানি, তারপর 4-1 চতি কি পড়লাম আমলযোগ্য অপরাধ, তারপরে 4-1 টতি কি পড়লাম, এটা পড়লাম আমরা ইনকোয়ারি বা অনুসন্ধান, 4-1 ঠতি কি পড়লাম, এটা হচ্ছে তদন্ত বা ইনভেস্টিগেশন, তারপরে 4-1 ঢতি কি পড়লাম, ঢতি পড়লাম হচ্ছে বিচার বিভাগীয় কার্যক্রম, 4-1 ঢাকার যে ঢ, এটা কি পড়লাম আমলের অযোগ্য অপরাধ। তো এইভাবে সিরিয়াল বাই যদি আপনি মনে রাখেন তাহলে আপনি পরবর্তীতে ভুলবেন না। আর যদি একটা একটা করে মনে রাখেন যে 4-1 ট, 4-1 চ, 4-1 ঢ, 4-1 মূর্ধন্য, তাহলে কিন্তু আপনি কি করবেন, এই যে লাস্টে যে দেখা যাবে একটার দ্বারা আর একটার পিছিয়ে আপনি লাগাই দিয়ে বসে আছেন, এটা করা যাবে না। তাহলে আমরা এই যে 4-1 কতি যেটা অ্যাডভোকেট যেটা আমরা বলি, আমরা সবাই জানি যে আদালতে যারা ব্যবসা কাজের আদালতে অনুমতি নিয়ে যে ব্যক্তি কার্যক্রম শুরু করে তাকে হচ্ছে অ্যাডভোকেট বলে, এটা সারসংক্ষেপে যেটা বলা আছে। আর অ্যাটর্নি জেনারেল বলতে এটা সরকার কর্তৃক অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয় এবং এটা পিপিদের মাঝখান থেকে অর্থাৎ অ্যাডভোকেটের মাঝখান থেকে বা অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয়। এটা সহকারী হতে পারে, তারপরে কি হতে পারে এই বিষয়গুলো। আর আমাদের মূল ধারা আছে যেটা 4-1 খ, এটা হচ্ছে জামিনযোগ্য অপরাধ। এটা যদি আমরা এক কথায় বলি যে ফৌজদারি কার্যবিধির আইনের 2য় তফসিলে যে সমস্ত অপরাধগুলো জামিনযোগ্য বলে গণ্য করা হয়েছে সেটা হচ্ছে জামিনযোগ্য অপরাধ। তাহলে আপনার যদি এখন বলা হয় যে জামিনযোগ্য অপরাধ কাকে বলে, আপনি 2য় তফসিল এগুলো বাদ দেন, আপনি এক কথা বলবেন যে অপরাধগুলো জামিনযোগ্য হিসেবে গণ্য করা হয়েছে সেটা হচ্ছে জামিনযোগ্য অপরাধ। ঠিক সেম একই কথা জামিনের অযোগ্য অপরাধ, অর্থাৎ যে অপরাধগুলো জামিনে অযোগ্য বলিয়া ঘোষণা করা হয়েছে সেটাই হচ্ছে জামিনের অযোগ্য অপরাধ।
তাহলে আমরা জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ কথায় একই, একটা হচ্ছে জামিনযোগ্য বলা হয়েছে আর একটা হচ্ছে জামিনযোগ্য বলা হয়নি। এই দুইটা শব্দ এখানে, আর ধারা কিন্তু এক 4-1 খ। তাহলে আমরা কি এই ধারাটা পারবো যে জামিনযোগ্য অপরাধ কাকে বলে? যে অপরাধের জন্য জামিনের ব্যবস্থা আছে। আপনি যেভাবেই মনে করেন ধারাটা ঠিক রাখবেন, আপনি আপনার মতো করে লিখবেন। আমি যেটা বলছি এটা লিখতে হবে, বা বইয়ে হুবহু যেভাবে বলছে সেভাবে লিখতে হবে এমন না, আপনাকে আপনার মতো করে লিখতে হবে যে অপরাধগুলো জামিনযোগ্য বলিয়া গণ্য করা হয়েছে সেটা হচ্ছে জামিনযোগ্য অপরাধ, যে অপরাধগুলো জামিনে অযোগ্য বলিয়া গণ্য করা হয়েছে সেটা হচ্ছে জামিনের অযোগ্য অপরাধ। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 খতি বলা আছে। এই দুটা শব্দ তো মনে হয় আমরা পারবো। এরপরে হচ্ছে 4-গ। এই গ হচ্ছে অভিযোগ, আর এর পাশাপাশি আমরা আরেকটা ধারা নিব 4-1 বর্গের জ, এটা হচ্ছে নালিশ। অভিযোগ আর নালিশ দুইটা কাছাকাছি শব্দ। একটা হচ্ছে যে আপনি ন্যায় বিচারের স্বার্থে আদালতে বা ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ করলেন, সেটার উত্তর হচ্ছে নালিশ। আর ন্যায় বিচারের সাথে আদালতে বা ম্যাজিস্ট্রেটের নিকট আপনি নালিশ করলেন, সেটা হচ্ছে অভিযোগ। এটা কিন্তু এপিট ওপিট একেবারে কাছাকাছি। যেমন জামিনযোগ্য জামিন অযোগ্য পড়াইলাম, যে সেটা হচ্ছে কি, যে আপনাকে পড়ানো হয়েছে যে যেটা জামিনযোগ্য বলা হয়েছে সেটা জামিনযোগ্য অপরাধ, যেটা জামিনযোগ্য বলা হয়নি সেটা জামিন অযোগ্য অপরাধ। আর এই অভিযোগ আর হচ্ছে নালিশ, এটাও সেম একই কথা, যে যদি কোনো সংক্ষুব্ধ ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি ন্যায় বিচারের আশায় তিনি ম্যাজিস্ট্রেট বা আদালতে যদি তিনি কি করলেন, নালিশ যদি করেন, তাহলে তাকে অভিযোগ বলে। এটা হচ্ছে 4-1 গ। 4-1 বর্গের জ যেটা বলা আছে, যদি কোনো সংক্ষিপ্ত ব্যক্তি ন্যায় বিচারের আশায় আদালতে বা ম্যাজিস্ট্রেটের নিকট যদি তিনি কি করেন, অভিযোগ দাখিল করেন, তাহলে তাকে নালিশ বলে। কথায় একই, এক জায়গায় শব্দ হবে অভিযোগ, সেটা হচ্ছে নালিশ, আর এক জায়গায় শব্দ হবে নালিশ, সে যা হবে অভিযোগ। একই কথা, দুইটা শব্দ চেঞ্জ করলে আপনার দুইটা ধারা এখানে পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে আমরা অভিযোগ কাকে বলে, নালিশ কাকে বলে, এই বিষয়টা মনে হয় ক্লিয়ার করতে পারছি। যে যদি কোনো সংক্ষুব্ধ ব্যক্তি ন্যায় বিচারের স্বার্থে ম্যাজিস্ট্রেটের নিকট কি করে, নালিশ করে, তাহলে তাকে কি বলা হয়, অভিযোগ বলা হয়। যদি কোনো ব্যক্তি ন্যায় বিচারের স্বার্থে ম্যাজিস্ট্রেট বা আদালতের নিকট যদি তিনি কি করেন, অভিযোগ দাখিল করেন, তাহলে সেটাকে নালিশ বলা হয়। তাহলে দুইটা কথা, যদি অভিযোগ দাখিল করে তাহলে হবে নালিশ, আর যদি নালিশ দাখিল করে তাহলে হবে অভিযোগ। আর অভিযোগের ধারা হচ্ছে 4-1 গ, আর নালিশের ধারা হচ্ছে 4-1 বর্গের জ। তাহলে আমরা মনে হয় ওই দুইটা চারটা ধারা মোটামুটি আমার মনে হয় আপনাদের ক্লিয়ার, বুঝতে কোনো অসুবিধা আছে? যদি না থাকে তাহলে আমরা আর দুইটা ধারা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমলযোগ্য অপরাধ আর আমলের অযোগ্য অপরাধ। এই ধারা দুইটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমলযোগ্য অপরাধটা, এটাকে আমরা বলি চড়াও অপরাধ, আর চড়াও মানে হচ্ছে চ। তাহলে ফৌজদারি কার্যবিধি 4-1 চটি হচ্ছে আমলযোগ্য অপরাধ, আর 4-1 ঢাকা ঢ যেটা সেটা হচ্ছে আমলের অযোগ্য অপরাধ। এখানে কথা একই, শুধু একটু পরিবর্তন, যে আমলযোগ্য অপরাধ বলতে যে অপরাধের জন্য পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে তাকে আমলযোগ্য অপরাধ বলে। 4-1 চ, এটা চড়াও অপরাধ অর্থাৎ গুরুতর অপরাধ, এটাকে আবার ধর্তব্য অপরাধও বলে, এটাকে আমলযোগ্য অপরাধও বলা হয়। তাহলে এটা ধারা হচ্ছে 4-1 চ ধারা। 4-1 ডতে হচ্ছে আমলের অযোগ্য অপরাধ, অর্থাৎ যে অপরাধের জন্য পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না। অর্থাৎ একটা পারে সেটা হচ্ছে আমলযোগ্য, আর যেটা পারে না সেটা হচ্ছে আমলের অযোগ্য বা অধর্তব্য অপরাধ। এটা হচ্ছে 4-1 ঢাকা ঢ।
তাহলে এখানে একটু পরিবর্তন, সেটা হচ্ছে কথায় একই, এটা হচ্ছে গ্রেপ্তার করতে পারে সেটা হচ্ছে আমলযোগ্য, আর যেটা গ্রেপ্তার করতে পারে না সেটা হচ্ছে আমলের অযোগ্য অপরাধ। তাহলে দেখেন এখানে দুইটা ধারা কিন্তু কাছাকাছি আমরা আমলযোগ্য অপরাধ কাকে বলে বা ধর্তব্য অপরাধ কাকে বলে আমরা শিখে ফেলেছি, অথবা যে আমলে অযোগ্য অপরাধ কাকে বলে বা অধর্তব্য অপরাধ কাকে বলে। আপনি যদি একটা পারেন আপনি আর একটার উত্তর দিতে পারবেন। কিন্তু আপনাকে একটা কথা আমি বারবার বলতেছি আপনাদের, সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ওই যে আমি প্রথম যে সূত্র, যে এই যে আমলযোগ্য অপরাধ 4-1 চ, এই শব্দটা আপনাকে মনে রাখতে হবে যে আমলযোগ্য অপরাধ মানে 4-1 চ, আমলের অযোগ্য অপরাধ 4-1 ঢ, তারপরে নালিশ 4-1 বর্গের জ, অভিযোগ 4-1 গ, তারপরে জামিনযোগ্য 4-1 ক, জামিনের অযোগ্য 4-1 ক। এই যে আপনার এই শব্দগুলো যদি আপনার মনে থাকে যে কোন শব্দের সাথে কোন ধারাটা ব্যবহার করা হয়েছে, এটা পারলে আপনি বাকিটা লিখতে পারবেন। যেমন জামিনযোগ্য অপরাধ আপনি এখন জানেন যে যে অপরাধ আদালতে জামিনযোগ্য হিসেবে গণ্য করা হয়েছে সেটা জামিনযোগ্য অপরাধ, যেটা গণ্য করা হয়নি সেটা জামিন অযোগ্য অপরাধ। তারপরে ন্যায় বিচারের স্বার্থে ম্যাজিস্ট্রেট বা আদালতের নিকট যদি কেউ নালিশ করে সেটা অভিযোগ, যদি কেউ অভিযোগ করে সেটা নালিশ। এখন ধারা তো আপনার মনে রাখতে হবে, একটা হচ্ছে বর্গের জ, একটা হচ্ছে গ। তারপর আমলযোগ্য অপরাধ যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, আর আমলে অযোগ্য অপরাধ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় না। তাহলে আমরা কি এই 6টা শব্দ অর্থাৎ জামিনযোগ্য, জামিনের অযোগ্য, নালিশ, অভিযোগ, আমলযোগ্য, আমলের অযোগ্য, এখানে এই যে 6টা শব্দ পড়াইলাম বিশেষ করে, এই 6টা শব্দ কি আপনারা পারবেন? একটু কমেন্ট করে আমাকে একটু জানান তো। এখানে বুঝতে কি কারো অসুবিধা আছে? না থাকলে আমি পরবর্তী আপনাদের অনুসন্ধান তদন্ত বিষয়টা নিয়ে আলোচনা করব। এই দুইটা ধারাও খুবই খুবই গুরুত্বপূর্ণ ধারা। আপনি বিগত সালগুলোয় দেখবেন যে অনুসন্ধান কাকে বলে, তদন্ত কাকে বলে, এই টিকাগুলো আসছে, বা অনুসন্ধান তদন্তের মধ্যে পার্থক্য আসছে, বা আপনার এই যে আমলযোগ্য আমলে অযোগ্য অপরাধ কাকে বলে এই সম্পর্কে আসছে, আমলযোগ্য আমলে অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্যগুলো আসছে। আপনি যদি সংজ্ঞাটা ভালোভাবে জানেন তাহলে আপনি পার্থক্য লিখতে পারবেন। যেমন আপনাকে আমি বলি যে আমরা ধর্তব্য অপরাধ বা অধর্তব্য অপরাধটা পড়াইলাম, বা আমলযোগ্য অপরাধ বা আমলে অযোগ্য অপরাধটা পড়াইলাম। এখানে আমি যদি একটা পার্থক্য, যেখানে আপনি 5টা পার্থক্য কি লিখবেন, যে ধর্তব্য অপরাধ আপনি আগে প্রথমে কি লিখলেন, যে ধর্তব্য অপরাধ কাকে বলে, অধর্তব্য অপরাধ কাকে বলে। যে যে অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে তাকে ধর্তব্য অপরাধ বলে, যে অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না তাকে অধর্তব্য অপরাধ বলে। আমরা একটা সংজ্ঞা ব্যবহার করলাম। 2 নম্বরের পার্থক্য আমরা এখানে দিতে পারি যে ধর্তব্য অপরাধ ফৌজদারি কার্যবিধি আইনে 4-1 চতি বলা আছে, অধর্তব্য অপরাধ ফৌজদারি কার্যবিধি আইনে 4-1 ঢতি বলা আছে। আমাদের কিন্তু দুইটা, একটা ধারা দিলাম, একটা সংজ্ঞা দিলাম। এরপরে ধর্তব্য অপরাধের ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, অধর্তব্য অপরাধের ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় না। তাহলে আমাদের এখানে 3টা পার্থক্য চলে আসছে। এখানে আপনি আবার ব্যবহার করতে পারেন যে ধর্তব্য অপরাধের ক্ষেত্রে এজাহার গ্রহণ করা হয়, অধর্তব্য অপরাধের ক্ষেত্রে এজাহার গ্রহণ করা হয় না। তারপরে ধর্তব্য অপরাধের ক্ষেত্রে আমরা চার্জশিট দিতে পারি, আর অধর্তব্য অপরাধের ক্ষেত্রে আমরা নন এফআইআর প্রসিকিউশন দাখিল করতে পারি। দেখেন এখানে আমাদের 5টা সংজ্ঞা চলে আসছে, অর্থাৎ 5টা পার্থক্য আমরা আপনাদের সহজভাবে দিয়ে দিতে পারছি। এই জন্য আপনাকে অবশ্যই সংজ্ঞাটা, বিশেষ করে সংজ্ঞাটাকে আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতে হবে। সংজ্ঞাটা যদি আপনি ক্লিয়ার করতে পারেন তাহলে আপনি পার্থক্য কিছু না বলে আপনি সংজ্ঞার যে শব্দগুলো এটা লিখতে পারতেছেন, ধারাটা লিখতে পারতেছেন, অর্থাৎ 2টা পার্থক্য আপনি এখানে দিতে পারতেছেন। তার মধ্যে সংজ্ঞার কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে, যেটা জামিনযোগ্য, এটা জামিনের অযোগ্য, হয়ে গেল আরেকটা সংজ্ঞা। এটা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, এটা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় না। দেখেন চলে আসছে, আপনি তো 3টা শব্দ এখানে সংজ্ঞার ভিতরে চলে আসছেন। আরও কিছু কিছু গুরুত্ব বিষয় আপনি এখানে
দিতে পারবেন। তাহলে এরপরে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে আমাদের তদন্ত আর অনুসন্ধান বা ইনকোয়ারি আর আছে ইনভেস্টিগেশন যেটাকে বলা হয়। তদন্ত বা ইনকোয়ারি এই দুইটা আলাদা দুইটা পার্ট। তদন্ত যেটা হচ্ছে, এই তদন্ত সাধারণত আমাদের ম্যাজিস্ট্রেট করে থাকে, পুলিশ করে থাকে, আর হচ্ছে ক্ষমতাপ্রাপ্ত আদালত কর্তৃক যদি অন্য কোনো ব্যক্তিকে ক্ষমতা দেওয়া হয়, সেই ব্যক্তি এই তদন্ত কার্যক্রম পরিচালনা করতে পারেন। তাহলে আমরা যদি এখন বলে যে তদন্ত কাকে বলে, আগে আমরা তদন্তের মূল বিষয়টা একটু আলোচনা করি। তদন্ত মূল উদ্দেশ্য হচ্ছে যে বাদী যে অভিযোগটা করছে, এই অভিযোগটা আছে যাচাই বাছাই করা এবং প্রকৃত যে রহস্যটা উদ্ঘাটন করা। এটা হচ্ছে তদন্তের মূল উৎস। তাহলে আমরা যদি এখন সংজ্ঞা আসে যে তদন্ত কাকে বলে, বইয়ের ভাষা যেটা বলছে যে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেট, পুলিশ বা ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি কর্তৃক পরিচালিত সকল কার্যক্রমকেই তদন্ত বলে। অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্যটা কি, যে ওখানে কি ঘটনা ঘটছে ওই ঘটনাটার সাক্ষ্য প্রমাণটা জানা, সেটাই হচ্ছে তদন্তের মূল উদ্দেশ্য। এটা হচ্ছে 4(1) ঠতি বলা আছে। তাহলে 4(1) ঠতি আমরা কি পেলাম, যে তদন্ত কাকে বলে, যে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার বা অপর কোনো ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক পরিচালিত সকল কার্যক্রমকে তদন্ত বলা হয়। এটা হচ্ছে 4(1) ঠ। 4(1) ট হচ্ছে আপনার অনুসন্ধান বা ইনকোয়ারি। এই যে অনুসন্ধান অর্থাৎ হচ্ছে খোঁজ করা। এই খোঁজ করা হচ্ছে ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক বিচার ব্যতীত সকল কার্যক্রমকেই অনুসন্ধান বলা হয়। অর্থাৎ আদালতে বিচার কার্যক্রম পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত যে কার্যক্রমগুলো করা হয় সেটাই হচ্ছে অনুসন্ধান। যেমন আমরা কোনো কিছু তল্লাশি কার্যক্রম করি বা খোঁজ করি, এটা হচ্ছে 4(1) টতি বলা আছে। তাহলে আমরা তদন্ত আর অনুসন্ধান দুইটা পার্ট। তদন্ত হচ্ছে 4(1) ঠ আর অনুসন্ধান হচ্ছে 4(1) ট, যেটা আমাদের ইনকোয়ারি বলা হয়। এই ইংলিশে আসতে পারে ইনকোয়ারি, বাংলা আসতে পারে আপনার অনুসন্ধান। তাহলে 4(1) ট আর 4(1) ঠ হচ্ছে আপনার তদন্ত। তাহলে এই দুইটা ধারা থেকে বিগত সালগুলো অনেকবার প্রশ্ন আসছে, হয় আপনার পার্থক্য আসছে, নতুবা আপনার কি এই যে টিকা বা সংজ্ঞা হিসেবে এখানে আসছে। আমি কি বেশি কথা বলতেছি, আপনাকে বিরক্ত বোধ করতেছেন কি না? এটার মূল বিষয়টা হচ্ছে যে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা যে জায়গাটা না বুঝবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি এই জায়গাটা বুঝতে পারছি না। আর এরপরে আপনাদেরকে আমি সিরিয়াল বাই আগে আপনাদেরকে ধারণা দিচ্ছি যে এটার পাশাপাশি এই শব্দ, এটার পাশাপাশি। কারণ আপনারা মনে করতেছেন যে স্যার ক পড়ালো না, ক পড়াইলো, গ পড়াইলো, আবার উমনা পড়ায়, স পড়াইলো, ড পড়াইলো, আবার ট পড়াইলো, ঠ পড়াইলো। এটা এইভাবে পড়ানোর কারণটা হচ্ছে যে একটার পাশাপাশি আর একটা, আপনি একটা জানলে আরেকটা জানতে পারবেন, এই জন্য আপনাদের কাছাকাছি নিয়ে পড়ানো সিরিয়াল। বা এরপরে আমরা লাস্টে আমি বলে দিব যে এইটার এই সিরিয়াল আছে। তাহলে আমরা তদন্ত অনুসন্ধান মোটামুটি জানতে পারছি। তদন্ত হচ্ছে যাচাই বাছাই করা আর অনুসন্ধান হচ্ছে খোঁজ করা। তদন্ত 3 ধরনের ব্যক্তি করতে পারে, ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার বা কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি। কি ক্ষেত্রে করতে পারে? সাক্ষ্য প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে। আর অনুসন্ধান হচ্ছে খোঁজ করা, এটার কাজটা হচ্ছে আদালত বা ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত হয়। এটা হচ্ছে অনুসন্ধান। 4(1) টতি বলা আছে। এরপরে আমাদের যেটা ধারা সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে অপরাধ। এটা ফৌজদারি কার্যবিধি আইনের 4(1) নতি বলা আছে আর দণ্ডবিধি আইনের 40 ধারায় বলা আছে। এই অপরাধটা হচ্ছে যে আমি যদি এক কথায় বলি সেটা হচ্ছে যে আপনাকে যে কাজ করার জন্য বলা হয়েছে
আপনি সেই কাজ করলেন না, তাহলে এটা একটা অপরাধ। আবার যে কাজ করার জন্য আপনাকে নিষেধ করা হয়েছে আপনি সেই কাজটা করছেন, সেটা একটা অপরাধ। অর্থাৎ যে কাজ করার জন্য আপনাকে বলা হয়েছে সেটা করেননি, আবার যে কাজ করার জন্য আপনাকে বলা হয়েছে আপনি সেটা করছেন, সেটাই হচ্ছে অপরাধ। যদি এভাবে যদি না বুঝতে পারেন তাহলে আরও সহজভাবে আপনাদেরকে বোঝানো যায় যে কাজ করলে আইনের শাস্তির বিধান রয়েছে সেটাই একটা অপরাধ। ধারাটা আপনাদের মূল থিমটা হচ্ছে আপনার ধারাটাকে মনে রাখতে হবে। এই যে 4-1 মধ্যাহ্ন, তারপরে 40 ধারা দণ্ডবিধি আইনের, এই দুইটা শব্দ আপনাকে মাথায় রাখতে হবে। যে অপরাধ মানে হচ্ছে 4-1 মধ্যাহ্ন, অপরাধ মানে হচ্ছে দণ্ডবিধি আইনের 40 ধারা। আর না, প্রত্যেক আইনেই অপরাধ সম্পর্কে সংজ্ঞা দেওয়া আছে, নারী শিশু নির্যাতনও দেওয়া আছে। তা আমাদের মূলত বিষয় হচ্ছে আমরা দণ্ডবিধি আর ফৌজদারি কার্যবিধি, এই দুই ধারায় যে সংজ্ঞাগুলো আছে, যে পার্থক্যগুলো আছে, আমরা এই আইনের সাথে বিশেষ করে রিলেটেড, আমরা এই জন্য এই আইনের সাথে এই দুইটা ধারা সম্পৃক্ত করি। আর আপনারা ধারা পরীক্ষায় যত কম দিবেন ততই আপনাদের জন্য মঙ্গল। আপনারা যত বেশি ধারা ব্যবহার করবেন তত মার্ক কম পাবেন। এটা হয়তো আপনারা জানেন কিনা আমি জানি না, বর্তমান পরীক্ষায় কিন্তু মূল ধারাটা শুধু কারেকশন করে। যে এইবার একটা প্রশ্ন আসছে যে আপনার যে বিবাহ মানে সাজানো একটা বিবাহ অনুষ্ঠান করে স্বামী স্ত্রীর ন্যায় তারা থাকার পরে ছেলেটা বিবাহ অস্বীকার করছে, এটা দণ্ডবিধি আইনের 496 ধারা। এখানে কেউ নারী শিশু ব্যবহার করছে, কেউ অন্য আইন ব্যবহার করছে, কিন্তু কারেকশন কিন্তু 496 আসছে। এখন আপনি মূল ধারাটা যদি ঠিক থাকে, বাকি ধারা না দিলেও আপনি ফুল মার্ক পাবেন। এই জন্য অরিজিনাল যে ধারাটা, যেমন আপনার তদন্ত চাচ্ছে 4-1 আপনাকে এটা ব্যবহার করতে পারবে। এখন আপনি যদি 4-1 না ব্যবহার করে ফৌজদারি কার্যবিধি আইনের 156 PRB 258 ব্যবহার করলেন, ওটা তো তদন্তর পরিচালনা অর্থাৎ পদ্ধতি, ওইটা ব্যবহার করলে তো হবে না। মূল সংজ্ঞাটা হচ্ছে 4-1 আছে, এটাকে আপনাকে শিওর হইতে হবে। যেমন আমলযোগ্য অপরাধ 4-1 এখন আপনি যদি এটা না ব্যবহার করে ফৌজদারি কার্যবিধি আইনের 155 তদন্ত প্রক্রিয়া ধারাটা ব্যবহার করে দেন, তাহলে তো আপনার ভুল হবে। রিলেটেড ঠিক আছে, কিন্তু আপনাকে তো যেটা চাচ্ছে আপনি সেটা ব্যবহার করেন। এই জন্য বেশি ধারা না ব্যবহার করাই সবচেয়ে উত্তম। তাহলে আমরা অপরাধটা পড়লাম। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে অফিসার ইনচার্জ। এই অফিসার ইনচার্জ হচ্ছে 4-1 অফিসার ইনচার্জ যেটাকে বোঝানো হয়েছে এখানে, যে থানায় যিনি দায়িত্বে থাকবেন, অর্থাৎ থানার যিনি প্রধান থাকবেন তিনি হচ্ছেন অফিসার ইনচার্জ। আপনি এক কথায় লিখতে পারেন যে থানায় যে দায়িত্বে থাকবেন তিনি হচ্ছে অফিসার ইনচার্জ। এখন যদি ওই ব্যক্তি অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে তার পরবর্তীতে যিনি থাকবেন, অর্থাৎ আমরা ইন্সপেক্টরকে অফিসার ইনচার্জ হিসেবে ধরি, তিনি যদি না থাকে তাহলে একজন সাব ইন্সপেক্টর অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করবে। যদি একজন সাব ইন্সপেক্টর না থাকে, সেক্ষেত্রে একজন এএসআইও অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করতে পারবে, তবে কনস্টেবল অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করতে পারবেন না। অর্থাৎ আমরা এক কথা বলি যে কনস্টেবলের উপরে যে কোনো ব্যক্তি অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতিতে কনস্টেবল উপরে যিনি দায়িত্ব থাকবেন তিনি হচ্ছে অফিসার ইনচার্জ। ফৌজদারি কার্যবিধি আইনে 4-1 এই ব্যাখ্যা দেওয়া আছে। এরপরে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ ধারা, সেটা হচ্ছে থানা। 4-1 যেটা ধানের এটা হচ্ছে থানার সংজ্ঞা দেওয়া আছে। এই থানাটা হচ্ছে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সরকার কর্তৃক ঘোষিত, অর্থাৎ একটা থানা যদি কোনো স্থানে স্থাপনা করতে হয় তাহলে সরকার কর্তৃক ঘোষিত হতে হবে এবং কোন এলাকায় সেটা নির্দিষ্ট করে দিতে হবে, তখন সেটাকে থানা বলে। অর্থাৎ থানা হতে হলে সরকার কর্তৃক ঘোষিত নির্দিষ্ট স্থানকেই থানা বলা হয়। এটা হচ্ছে 4-1 বলা আছে, কান্দেবাড়ি যেটা আমাদের এলাকার ভাষা, এখানে ধানের এটা বলা আছে। আর হচ্ছে আপনার একটা আছে পিপি পাবলিক প্রসিকিউটর 4-1
মধ্যন্নতি যেটা বলা আছে যে অ্যাডভোকেটের মাধ্যম থেকে যাদেরকে পিপি হিসেবে সরকারিভাবে নিয়োগ দেওয়া হয় এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ না। তাহলে আমাদের এই যে সংজ্ঞাগুলো পড়ালাম, এবার আমরা মূল সূত্র অনুসারে বলি যে 4(1) কতি পড়ালাম হচ্ছে অ্যাডভোকেট যারা সরকারি পেশায় নিয়োজিত এবং আদালত কর্তৃক অনুমোদিত, তাদেরকে অ্যাডভোকেট বলা হয়। 4(1) ক। 4(1) ডবল কতে আছে অ্যাটর্নি জেনারেল। 4(1) খতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জামিনযোগ্য, জামিনের অযোগ্য অপরাধ। এই জামিনযোগ্য অপরাধ আমি পড়াইলাম, সেটা হচ্ছে যে অত্র আইনের যে অপরাধগুলো জামিনযোগ্য হিসেবে গণ্য করা হয়েছে সেটা জামিনযোগ্য অপরাধ, যেটা জামিনে অযোগ্য হিসেবে গণ্য করা হয়েছে সেটাকে জামিনের অযোগ্য অপরাধ বলা হয়। 4(1) খ। 4(1) গতি যেটা পড়াইলাম সেটা হচ্ছে অভিযোগ বা চার্জ। এই অভিযোগটা হচ্ছে যদি কোনো ব্যক্তি ন্যায় বিচারের স্বার্থে বা কোনো সংক্ষিপ্ত ব্যক্তি ন্যায় বিচারের স্বার্থে ম্যাজিস্ট্রেটের নিকট বা আদালতে কোনো নালিশ করে তাকে অভিযোগ বলে। এটা হচ্ছে 4(1) গ। 4(1) ম হচ্ছে সরকারি কেরানি, এটা হাইকোর্ট কর্তৃক নিযুক্ত করা হয়। 4(1) চতি যেটা বলা আছে সেটা হচ্ছে আমলযোগ্য অপরাধ, অর্থাৎ যে অপরাধের জন্য পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে তাকে আমলযোগ্য অপরাধ বলে। এটা 4(1) চতি বলা আছে। 4(1) বর্গের যতি যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে নালিশ। ঠিক গতি যেটা পড়লাম যে কোনো সংক্ষিপ্ত ব্যক্তি ন্যায় বিচারের স্বার্থে ম্যাজিস্ট্রেট বা আদালতের নিকট কোনো অভিযোগ দাখিল করে তাকে হচ্ছে আপনার কি বলা হয়, নালিশ বলা হয়। এটা হচ্ছে 4(1) বর্গের জ। টতি হচ্ছে আমাদের ইনকোয়ারি বা অনুসন্ধান। এটা বিচার ব্যতীত ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত সকল কার্যক্রমকে অনুসন্ধান বলা হয়। এটা 4(1) টতি বলা হয়। 4(1) ট হচ্ছে আপনার অনুসন্ধান। ছতে হচ্ছে আপনার তদন্ত, অর্থাৎ সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার বা ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি কর্তৃক পরিচালিত সকল কার্যক্রমকে কি বলা হয়, তদন্ত বলা হয়। এটা হচ্ছে 4(1) ঠ। 4(1) ঢ যেটা আমলের অযোগ্য অপরাধ, যেটা ঢাকা ড, যে অপরাধের জন্য পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না তাকে আমলের অযোগ্য অপরাধ বলে। এটা হচ্ছে 4(1) ড। মধ্যাহ্নতে হচ্ছে অপরাধ, অর্থাৎ যে কাজ করার জন্য নিষেধ করা হয়েছে সে কাজ করলে বা যে কাজ করার জন্য বলা হয়েছে সে কাজ না করলে তাকেই অপরাধ বলা হয়। 4(1) মধ্যাহ্ন। 4(1) ততি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অফিসার ইনচার্জ, অর্থাৎ যিনি থানার দায়িত্বে থাকবেন তাকেই অফিসার ইনচার্জ বলা হয়। আর তিনি যদি অনুপস্থিতি থাকেন তার নিচে কনস্টেবলের উপরে যিনি থাকবেন তিনি অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করতে পারবেন। তিনি অনুপস্থিত বা ডিউটিতে বা অন্য কোনো কারণে যদি থানায় অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে কনস্টেবল পদের উপরে যিনি থাকবেন তিনি অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করতে পারবেন। এটা হচ্ছে 4(1) ততে বলা আছে। 4(1) ধতে হচ্ছে থানা। থানা হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত কোনো স্থানকে থানা বলা হয়। আর মধ্যাহ্নতি যেটা বলা আছে সেটা হচ্ছে পিপি বা পাবলিক প্রসিকিউটর, যেটা সরকার কর্তৃক নিযুক্ত করা হয়। এই ছিল হচ্ছে 4 ধারার মোটামুটি আমাদের যাবতীয় যতগুলো গুরুত্বপূর্ণ সংজ্ঞা সেটা বলা আছে। এর আগে আপনার বিচার বিভাগীয় একটা আছে, এটা হাইকোর্ট বিভাগের যেটা আপনার রিভিশন বা আপিল করা হয় সেটা বিচার বিভাগীয় বলা হয়। এটাই মোটামুটি আমাদের সংজ্ঞাগুলো। এই সংজ্ঞাগুলো যদি আপনি সিরিয়াল বাই যদি আপনি জানেন বা পড়েন অবশ্যই আপনি পরীক্ষার সময় সঠিকভাবে এটার অ্যান্সার করে আসতে পারবেন। কারণ আপনার এই যে ধারাবাহিকতা মনে আছে যে কতে কি, খতে কি, গতে কি, উমতে কি, চতে কি, বর্গের জতে কি,
তারপরে আমার টতে কি, ঠতে কি, তারপরে ঢতে কি, মধ্যাহ্নতে কি, ততে কি, ধতে কি, এই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন বা এই সিরিয়াল অনুসারে, তাহলে আপনার কোনোটা ভুল হওয়ার সুযোগ থাকবে না। আর যদি মাঝে মাঝে এক একটা পড়েন, তাহলে এখানে ভুল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। আর আমরা পাঁচ ধারাটা একটু পড়ি, সেটা হচ্ছে আজকে পাঁচ ধারা পর্যন্ত আলোচনা করি, যে এই যে ফৌজদারি দণ্ডবিধি আইনের বিচার কার্যক্রম যা কিছু হবে তা ফৌজদারি কার্যবিধি আইনের অধীনেই হবে। অর্থাৎ অনুসন্ধান, তদন্ত যা কিছু পরিচালনা করা হবে সেটা এই ফৌজদারি কার্যবিধি আইন অনুসারেই হবে। এটা হচ্ছে আমাদের পাঁচ ধারার আলোচনা। তাহলে আমরা প্রথমে কি জানলাম, আমি একটু সার সংক্ষেপে আপনাদেরকে পড়াই। প্রথমে হচ্ছে 1898 সালের এই আইনটা, এটা 1 জুলাই থেকে কার্যকারী। এটা ওই বছরে 5 নং আইন হিসেবে পরিচালিত। এই আইনে মোট 46টি অধ্যায় আছে, 5টি তফসিল আছে। 1 নম্বর তফসিল বাতিল, 2 নম্বর তফসিল হচ্ছে অপরাধ, 3 নম্বর আছে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, 4 নম্বর হচ্ছে ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা, আর 5 নম্বর হচ্ছে ক্রমসমূহ। আর 2 নম্বর তফসিলে 8টা কলম আছে। আর ফৌজদারি কার্যবিধি আইন একটা পদ্ধতিগত আইন। তারপরে এই আইনে মোট 565টি ধারা আছে। এই ছিল হচ্ছে তার পরিচিতি। আর 1 নম্বর ধারায় যেটা বলা আছে যে 1998 সালে এটা ফৌজদারি কার্যবিধি আইন হিসেবে পরিচিত হবে। 1 ক্লোজ 1, 1 ক্লোজ 2 অবিলম্বে কার্যকারী হবে। আর আমরা 4 ধারায় যেটা পড়াইলাম সংজ্ঞাসমূহ, 4-1 শর্ট টাইপের কতি হচ্ছে অ্যাডভোকেট, 4-1 ডবল কতি হচ্ছে অ্যাটর্নি জেনারেলের, 4-1 কতি হচ্ছে 2টা শব্দ জামিনযোগ্য ও জামিনের অযোগ্য অপরাধ। 4-1 গতি যেটা আছে সেটা হচ্ছে চার্জ বা অভিযোগ। 4-1 উন্নতি হচ্ছে কেরানি বলা হয়েছে, সরকারি কেরানি। 4-1 চতে হচ্ছে আমলযোগ্য অপরাধ বা ধর্তব্য অপরাধ বা চড়াও অপরাধ যেটা বলেন। বর্গের জতি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে নালিশ। আর টতি হচ্ছে ইনকোয়ারি, ঠতি হচ্ছে তদন্ত, ঢতি হচ্ছে আমলে অযোগ্য অপরাধ, মধ্যাহ্নতি হচ্ছে অপরাধ, ততি হচ্ছে অফিসার ইনচার্জ, আর থতি হচ্ছে স্থান, আর কান্দেবাড়ি ধ যেটা সেটা হচ্ছে আপনার থানা, আর মধ্যাহ্নতি হচ্ছে পাবলিক প্রসিকিউটর অর্থাৎ পিপি। আর আপনার 5 ধারা হচ্ছে যে দণ্ডবিধি আইনের অনুসন্ধান, তদন্ত, বিচার কার্যক্রম ফৌজদারি কার্যবিধি আইনের অধীনে হবে। এই ছিল মোটামুটি আমাদের 1 থেকে 5 পর্যন্ত আলোচনা।